গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি হুমায়ুন আহমেদের একটি গল্প, নিউটনের ভুলসূত্র। রূপেশ্বর নিউ মডেল হাই স্কুলের সায়েন্স টিচার হচ্ছেন অমরবাবু। অমরনাথ পাল, বিএসসি অনার্স, গোল্ড মেডেল। খুব সিরিয়াস ধরনের শিক্ষক। স্কুলের স্যারদের আসল নামের বাইরে একটা নকল নাম থাকে। ছাত্রমহলে সেই নামেই তারা পরিচিত হন। অমরবাবু স্কুলে ঘড়ি স্যার নামে পরিচিত। তার বুক পকেটে একটা গোল ঘড়ি আছে। ক্লাসে ঢোকার আগে দরজার সামনে দাঁড়িয়ে ঘড়িতে সময় দেখে নেন। ক্লাস শেষের ঘণ্টা পড়া মাত্র আবার ঘড়ি বের করে সময় দেখেন। তখন যদি তার ভুরু কুঁচকে যায় তাহলে বুঝতে হবে ঘণ্টা ঠিকমতো পড়েনি, 2-1 মিনিট এদিক ওদিক হয়েছে। তার ক্লাসের নিঃশ্বাস বন্ধ করে বসে থাকতে হবে। হাসা যাবে না, পেন্সিল দিয়ে পাশের ছেলেকে পিঠে খোঁচা দেয়া চলবে না, খাতায় কাটাকুটি খেলা চলবে না। মনের ভুলেও যদি কেউ হেসে ফেলে তিনি হতভম্ব হয়ে তার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলবেন, সায়েন্স ছেলে খেলা নয়, হাসাহাসির কোনো ব্যাপার এর মধ্যে নেই। সায়েন্স পড়বার সময় তুমি হেসেছ, তার মানে বিজ্ঞানকে তুমি উপহাস করেছ, মহা অন্যায় করেছ, তার জন্যে শাস্তি হবে। আজ ক্লাস শেষ হবার পর বাড়ি যাবে না। পাটিগণিতের 7 নম্বর প্রশ্নমালার 17, 18, 19 এই 3টি অঙ্ক করে বাড়ি যাবে। ইজ ইট ক্লিয়ার? অপরাধী শুকনো মুখে দাঁড়িয়ে থাকে। তার লাঞ্ছনা দেখে অন্য কেউ হয়তো ফিক করে হেসে ফেলল। অমর স্যার থমথমে গলায় বললেন, ও কি, তুমি হাসছ কেন? হাস্যকর কিছু কি বলেছি? তুমি উঠে দাঁড়াও। অকারণে হাসার জন্য শাস্তি হিসেবে 5 মিনিট দাঁড়িয়ে থাকবে। অমরবাবু পকেট থেকে ঘড়ি বের করলেন। 5 মিনিট তিনি এক দৃষ্টিতে ঘড়ির দিকে তাকিয়ে রইলেন। ছাত্ররা মূর্তির মতো বসে রইল। অমরবাবুর বয়স 50। স্ত্রী, 2 ছেলে এবং 2 মেয়ে, এই নিয়ে তাঁর সংসার। 2টি ছেলেই বড় হয়েছে। রূপেশ্বর বাজারে একজনের কাপড়ের ব্যবসা, অন্যজনের ফার্মেসি আছে, ভালো টাকা রোজগার করে। একটি মেয়ের বিয়ে হয়ে গেছে, অন্য মেয়েটির বিয়ের কথা হচ্ছে। এদের কারোর সঙ্গেই তাঁর বনে না। স্ত্রী এবং পুত্রকন্যাদের তিনি সহ্য করতে পারেন না। অনেকদিন হল বাড়িতেও থাকেন না। স্কুলের দোতলায় একটা খালি ঘরে বাস করেন। সেখানে বিছানা বালিশ আছে, একটা স্টোভ আছে। গভীর রাতে স্টোভে চা বানিয়ে খান। রূপেশ্বর স্কুলের হেড স্যার তাঁকে বলেছিলেন, আপনার ঘর সংসার থাকতে আপনি স্কুলে থাকেন, এটা কেমন কথা? অমরবাবু গম্ভীর গলায় বললেন, রাত জেগে পড়াশোনা করি, একা থাকতেই ভালো লাগে। তাছাড়া ওদের সঙ্গে আমার বনে না। তবে স্কুলে রাত্রি যাপন করে যদি আপনাদের অসুবিধার কারণ ঘটিয়ে থাকি তাহলে আমাকে সরাসরি বলুন, আমি ভিন্ন ব্যবস্থা দেখি। হেড স্যার সঙ্গে সঙ্গে বললেন, আরে না, এই কথা হচ্ছে না। আপনার যেখানে ভালো লাগবে আপনি সেখানে থাকবেন। তিনি অমরবাবুকে ঘাটালেন না, কারণ অমরবাবু অসম্ভব ভালো শিক্ষক, অঙ্কের ডুবোজাহাজ। ডুবোজাহাজ বলার অর্থ তাকে দেখে মনে হয় না তিনি অঙ্ক জানেন। ভাবুক ভাবুক ভাব আছে। ক্লাসে কোনো অঙ্ক তাকে করতে দিলে এমন ভাব করেন যেন অঙ্কটা মাথাতেই ঢুকছে না। তারপর পকেট থেকে গোল ঘড়ি বের করে ঘড়ির দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে চোখ বন্ধ করে মুখে মুখে অঙ্কটা করে দেন। স্কুলের অনেক ছাত্রের ধারণা এই ঘড়িতে রহস্য আছে, ঘড়ি অঙ্ক করে দেয়। ব্যাপার তা নয়। তার ঘড়ির সেকেন্ডের কাঁটাটায় গণ্ডগোল আছে, কখনো দ্রুত যায়, কখনো আস্তে, তবে গড় সমান থাকে। এইটাই তিনি মাঝে মাঝে পরীক্ষা করেন। অমরবাবুকে ভালো মানুষ বলা যেতে পারে, তবে তিনি অমিশুক। কথাবার্তা প্রায় বলেন না বললেই হয়। কারো সাথে পাচেও থাকেন না। টিচার্স কমন রুমে জানলার পাশের চেয়ারটায় চুপচাপ বসে থাকেন। ঘণ্টা পড়লে ক্লাসে রওনা হন। স্কুলের আরবি শিক্ষক মৌলানা ইদ্রিস আলী তাকে নিয়ে মাঝে মাঝে ঠাট্টা তামাশা করার চেষ্টা করেন। বিশেষ লাভ হয় না। তিনি ঠাট্টা তামাশা পছন্দ করেন না। কেউ ঠাট্টা করলে কঠিন চোখে তাকিয়ে থাকেন। আজ বৃহস্পতিবার, হাফ স্কুল। আগামীকাল ছুটি। ছাত্র শিক্ষক সবার মধ্যেই একটা ছুটি ছুটি ভাব চলে এসেছে। 3rd পিরিয়ডে অমরবাবুর ক্লাস নেই। তিনি জানলার কাছে চেয়ারে চুপচাপ বসে আছেন। ইদ্রিস সাহেব তাঁর সামনের চেয়ারে বসতে বসতে বললেন, তারপর অমরবাবু, আপনার সায়েন্সের কি খবর? অমরবাবু কিছু বললেন না, তবে চোখ তুলে তাকালেন। মনে মনে রসিকতার জন্য প্রস্তুত হলেন। বিজ্ঞান নিয়ে এই লোকটি কঠিন রসিকতা করে, যা তিনি একেবারেই সহ্য করতে পারেন না। ইদ্রিস সাহেব পানের কৌটা থেকে পান বের করতে করতে বললেন, অনেকদিন থেকে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে। রোজই ভাবি আপনাকে জিজ্ঞেস করব। জিজ্ঞেস করলেই পারেন। ভরসা হয় না,
আপনি তো আবার প্রশ্ন করলে রেগে যান। বিজ্ঞান নিয়ে রসিকতা করলে রাগী, এমনিতে রাগী না। আপনার প্রশ্নটা কি? ইদ্রিস সাহেব পান চিবুতে চিবুতে বললেন, পৃথিবী যে ঘুরছে এই নিয়ে প্রশ্ন। পৃথিবী তো ঘুরছে, তাই না? জি, পৃথিবীর দুরকম গতি। নিজের অক্ষের উপর ঘুরছে, আবার সূর্যের চারদিকে ঘুরছে। জি, তাই যদি হয় তাহলে আমাদের মাথা কেন ঘুরে না? মাথা ঘোরা উচিত ছিল না? এমনিতে তো মাঠে 2টা চক্কর দিলে মাথা ঘুরতে থাকে। ও কি, এরকম করে তাকাচ্ছেন কেন? রাগ করেছেন নাকি? বিজ্ঞান নিয়ে রসিকতা আমি পছন্দ করি না। রসিকতা কি করলাম? অমরবাবু চেয়ার ছেড়ে উঠে পড়লেন। ক্লাসের সময় হয়ে গেছে। ঘণ্টা পড়বার আগেই ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকতে হবে। এই তার নিয়ম। পৃথিবী কোনো কারণে হঠাৎ উল্টে গেলেও নিয়মের ব্যতিক্রম হবে না। আজ পড়ার বিষয়বস্তু হল আলো, আলোর প্রতিফলন ও প্রতিসরণ। বড় চমৎকার বিষয়। আলো হচ্ছে একই সঙ্গে তরঙ্গ ও বস্তু। কি অসাধারণ ব্যাপার! ক্লাস 10-এর ছেলেগুলি অবশ্যই এসব বুঝবে না, তবে বড় হয়ে যখন পড়বে তখন চমৎকৃত হবে। অমরবাবু ক্লাসে ঢুকেই বললেন, আলোর গতিবেগ কত কে বলতে পারো? 7 জন ছেলে হাত তুলল। তার মন খারাপ হয়ে গেল। তার ধারণা ছিল সবাই হাত তুলবে। ছেলেগুলি কি সায়েন্সে মজা পাচ্ছে না? তা কি করে হয়? পৃথিবীতে মজার বিষয় তো একটাই, সায়েন্স। তুমি বলো, আলোর গতিবেগ কত? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। ভেরি গুড। এখন তুমি বলো, আলোর গতি কি এর চেয়ে বেশি হতে পারে? জি না স্যার। কেন পারে না? এটাই স্যার নিয়ম, প্রকৃতির নিয়ম। ভেরি গুড, ভেরি ভেরি গুড। প্রকৃতির কিছু নিয়ম আছে, যে নিয়মের কখনো ব্যতিক্রম হবে না, হতে পারে না। যেমন মধ্যাকর্ষণ। একটা আম যদি গাছ থেকে পড়ে তাহলে তা মাটিতেই পড়বে, আকাশে উড়ে যাবে না। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। মধ্যাকর্ষণ শক্তির জনক কে? নিউটন। নামটা তুমি এইভাবে বললে যেন নিউটন হলেন একজন রামশ্যাম যদুমধু রহিম করিম। নাম উচ্চারণে কোনো শ্রদ্ধা নাই। বলো, মহাবিজ্ঞানী স্যার আইজাক নিউটন। ছাত্রটি কাঁচুমাচু মুখে বলল, মহাবিজ্ঞানী স্যার আইজাক নিউটন। একজন অত্যন্ত শ্রদ্ধেয় বিজ্ঞানীর নাম অশ্রদ্ধার সঙ্গে বলার জন্যে তোমার শাস্তি হবে। ক্লাস শেষ হলে বাড়ি যাবে না। পাটিগণিতের 12 নম্বর প্রশ্নমালার 21 আর 22 এই দুটি অঙ্ক করে তারপর যাবে। ইজ ইট ক্লিয়ার? ছেলেটির মুখ আরো শুকিয়ে গেল। অমরবাবুর মনটাই খারাপ হয়ে গেল। ছেলেগুলি তার মন খারাপ করিয়ে দিচ্ছে, বিজ্ঞান অবহেলা করছে, অশ্রদ্ধার সঙ্গে পড়ছে। খুবই দুঃখের কথা। সন্ধ্যার পর তিনি স্কুল লাইব্রেরিতে খানিক্ষণ পড়াশোনা করলেন। বিজ্ঞানী নিউটনের জীবন কথা। মনের অশান্ত ভাব একটু কমল। তিনি স্কুলের দোতলায় নিজের ঘরে ফিরে এলেন। তার ছোট ছেলে রতন টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে এসেছে। মুখ কাঁচুমাচু করে বারান্দায় দাঁড়িয়ে আছে। সে তার বাবাকে স্কুলের ছাত্রদের চেয়েও বেশি ভয় করে। রতন, কিছু বলবি? মা বলছিলেন অনেকদিন আপনি বাড়িতে যান না। তাতে অসুবিধা তো কিছু হচ্ছে না। মার শরীরটা ভালো না, জ্বর। ডাক্তার ডেকে নিয়ে যা। আমাকে বলছিস কেন? আমি কি ডাক্তার? রতন মাথা নিচু করে চলে গেল। অমরবাবুর মনে হল আর একটু ভালো ব্যবহার করলেই হতো। এতটা কঠিন হবার প্রয়োজন ছিল না। কঠিন না হয়েই বা কি করবেন? গাধা ছেলে। ম্যাট্রিকটা 3বারেও পাশ করতে পারেনি। জগতের আনন্দময় বৈজ্ঞানিক সূত্রগুলি কিছুই জানল না। আলো কি সেই সম্পর্কে কোনো ধারণা নেই। আলো কি জিজ্ঞেস করলে নির্ঘাত বলবে এক ধরনের তরকারি, ভর্তা করেও খাওয়া যায়। ছি ছি। ঘড়ি ধরে ঠিক 9টায় তিনি রাতের খাবার শেষ করলেন। খাওয়া শেষ করতেই ঝেঁপে বৃষ্টি নামল। খোলা জানলা দিয়ে হু হু করে হাওয়া আসতে লাগল, মেঘ ডাকতে লাগল। অমরবাবু দরজা জানলা বন্ধ করে বিছানায় এসে বসলেন। তার ঘুমোতে যাবার সময় বাধা আছে, রাত 10টা 20। এখনও অনেক বাকি আছে। এই সময়টা তিনি চুপচাপ বসে নানা বিষয় ভাবেন। ভাবতে ভালো লাগে। আগে পড়াশোনা করতেন, এখন চোখের কারণে হারিকেনের আলোয় বেশিক্ষণ পড়তে পারেন না। মাথায় যন্ত্রণা হয়। ঢাকায় গিয়ে ভালো ডাক্তার দিয়ে চোখ দেখানো দরকার। তিনি বিছানায় পা তুলে উঠে বসলেন। শীত শীত লাগছিল। গায়ে একটা চাদর জড়াবেন কিনা যখন ভাবছেন, তখন হঠাৎ শরীরটা ঝিমঝিম করে উঠল। তিনি খানিকটা নড়ে উঠলেন। আর তখন অস্বাভাবিক একটা ব্যাপার হল। তিনি লক্ষ্য করলেন বিছানা ছেড়ে তিনি উপরে উঠে যাচ্ছেন। প্রায় হাত তিনেক উঠে গেলেন এবং সেখানে স্থির হয়ে গেলেন। চোখের ভুল? অবশ্যই চোখের ভুল।
মহাবিজ্ঞানী নিউটনের সূত্র অনুযায়ী এটা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। নিতান্তই অসম্ভব। সূর্য পশ্চিম দিকে ওঠা যেমন অসম্ভব, এটাও তেমনি অসম্ভব। এ হতেই পারে না। কিন্তু হয়েছে। তিনি খাট থেকে 3 হাত উপরে স্থির হয়ে আছেন। ঘরের সবকিছু আগের মতো আছে, শুধু তিনি শূন্যে ভাসছেন। অমরবাবু চোখ বন্ধ করে মনে মনে বললেন, হে ঈশ্বর, দয়া করো, দয়া করো। শরীরে কেমন যেন অনুভূতি হল, হয়তো এবার নিচে নেমেছেন। তিনি চোখ খুললেন, না, আগের জায়গাতেই আছেন। এটা কি করে হয়? প্রচণ্ড শব্দে বিদ্যুৎ চমকাল, আর তার সঙ্গে সঙ্গে তিনি ধপ করে নিচে পড়লেন। খানিকটা ব্যথাও পেলেন। তিনি সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে পড়লেন। চাদর দিয়ে সারা শরীর ঢেকে দিলেন। কি ঘটেছে তা নিয়ে তিনি আর ভাবতে চান না। ঘুমোতে চান, নিশ্চিন্ত ঘুম। ঘুম ভেঙে যাবার পর হয়তো সব স্বাভাবিক হয়ে যাবে। রাতে তার ভালো ঘুম হল। শেষ রাতের দিকে তিনি একবার জেগে উঠে বাথরুমে যান। আজ তাও গেলেন না, এক ঘুমে রাত পার করে দিলেন। যখন ঘুম ভাঙল তখন চারদিকে দিনের কড়া আলো, রোদ উঠে গেছে। তার দীর্ঘ জীবনে এই প্রথম সূর্য ওঠার পর ঘুম ভাঙল। রাতে কি ঘটেছিল তা মনে করে গায়ে কাঁটা দিয়ে উঠল। দুঃস্বপ্ন, নিশ্চয়ই দুঃস্বপ্ন। বদহজম হয়েছিল, বদহজমের কারণে দুঃস্বপ্ন দেখেছেন। বসে বসে ঘুমিয়ে পড়েছিলেন। এরকম হয়, মানুষ খুব ক্লান্ত থাকলে বসে বসে ঘুমিয়ে পড়তে পারে। ঘুমের মধ্যেই স্বপ্ন দেখেছেন। এই হবে, এছাড়া আর কি? স্বপ্ন, অবশ্যই স্বপ্ন। অমরবাবুর মন একটু হালকা হল। পরের দিনের কথা। প্রথম পিরিয়ডে অমরবাবুর ক্লাস নেই। টিচার্স কমন রুমে চুপচাপ বসে আছেন। ইদ্রিস সাহেব যথারীতি তাঁর পাশে এসে বসলেন। পানের কৌটা বের করতে করতে বললেন, অমরবাবুর শরীর কি খারাপ নাকি? জি না। দেখে কেমন কেমন জানি লাগছে, মনে হচ্ছে অসুস্থ। গায়ে কি জ্বর আছে? জি না। রাতে ভালো ঘুম হয়েছিল? তবে দুঃস্বপ্ন দেখেছি। কি দুঃস্বপ্ন দেখেছেন? অমরবাবু ইতস্তত করে বললেন, দেখলাম শূন্যে ভাসছি। আরে ভাই, এটা কি দুঃস্বপ্ন? শূন্যে ভাসা, আকাশে উড়ে যাওয়া, এইসব স্বপ্ন তো আমি রোজই দেখি। মাঝে মাঝে স্বপ্ন দেখি অনেক উঁচু থেকে ধূপ করে মাটিতে পড়ে গেছি। খুব টেনশনের স্বপ্ন। অমরবাবু নিচু গলায় বললেন, ঠিক স্বপ্ন না, মনে হয় জাগ্রত অবস্থায় দেখেছি। কি বললেন? জাগ্রত অবস্থায়? জেগে জেগে দেখলেন আপনি শূন্যে ভাসছেন? জি। জাগ্রত অবস্থায় দেখলেন শূন্যে ভাসছেন? অমরবাবু জবাব দিলেন না। মাথা নিচু করে চুপচাপ বসে রইলেন। ইদ্রিস সাহেব বললেন, রাত দিন সায়েন্স সায়েন্স করে আপনার মাথা হয়ে গেছে, বিশ্রাম দরকার। আপনি এক কাজ করুন, ছুটি নিয়ে বাড়ি চলে যান। আজ ক্লাস নেওয়ার দরকার নেই। আমি হেড স্যারকে বলে আসি। না না, আমার শরীর ঠিকই আছে। অমরবাবু যথারীতি ক্লাসে গেলেন। তাঁর পড়াবার কথা আলোর ধর্ম। তিনি শুরু করলেন মধ্যাকর্ষণ। দুটি বস্তু আছে, একটির ভর m1, অন্যটির ভর m2। তাদের মধ্যে দূরত্ব হচ্ছে r। তাহলে মধ্যাকর্ষণের বলের পরিমাণ হবে m1m2/r2। এটি একটি বৈজ্ঞানিক সত্য, স্যার আইজাক নিউটনের বিখ্যাত সূত্র। এর কোনো নড়চড় হবে না, হতে পারে না। বাবারা, বুঝতে পারছ? ছেলেরা মুখ চাওয়াচাই করতে লাগল। আজ পড়াবার কথা আলোর ধর্ম, প্রতিফলন, প্রতিসরণ। স্যার মধ্যাকর্ষণ পড়াচ্ছেন কেন? বাবারা, কি বলছি বুঝতে পারছ? ছাত্ররা জবাব দিল না। যদি কেউ বুঝতে না পারো হাত তোল। কেউ হাত তুলল না। একসময় ঘণ্টা পড়ে গেল। কোনো দিনও যা হয় না তাই হল। অমরবাবু ঘণ্টা পড়ার পরেও চুপচাপ বসে রইলেন। পকেট থেকে ঘড়ি বের করে সময় দেখলেন না, বা উঠেও গেলেন না। চোখ বন্ধ করে মূর্তির মতো বসে রইলেন। ছাত্রদের বিস্ময়ের কোনো সীমা রইল না। সন্ধ্যা হয়ে গেছে। অমরবাবু স্কুল লাইব্রেরিতে বসে আছেন। হাতে একটা বই, নাম মৌমাছিদের বিচিত্র জীবন। পড়তে বড় ভালো লাগছে। কত ক্ষুদ্র প্রাণী, অথচ কি অসম্ভব বুদ্ধি, কি অসম্ভব জ্ঞান। মৌচাকের ভেতরের তাপমাত্রা তারা একটা নির্দিষ্ট স্থানে স্থির করে রাখে। বাড়তেও দেয় না, কমতেও দেয় না। এই কাজটা তারা করে অতি দ্রুত পাখা কাঁপিয়ে। তাপমাত্রা 1000 ভাগের 1 ভাগও বেশ কম হয় না। মানুষের পক্ষেও যা বেশ কঠিন। তিনি রাত 8টার দিকে নিজের ঘরে ফিরে গেলেন। শরীরটা ভালো লাগছে না, একটু জ্বর জ্বর লাগছে। টিফিন ক্যারিয়ারে খাবার দিয়ে গেছে। তিনি কিছু খাবেন না বলে ঠিক করলেন।
না খাওয়াই ভালো হবে। অনেক সময় পেটের গণ্ডগোল থেকে মস্তিষ্ক উত্তেজিত হয়, তাতে আজেবাজে স্বপ্ন দেখার ব্যাপারটা ঘটতে পারে। না খেলে তা হবে না। লেবুর শরবত বানিয়ে এক গ্লাস শরবত খেয়ে সকাল সকাল শুয়ে পড়লেন। কাল শীত শীত লাগছিল, আজ আবার গরম লাগছে। জানালা খোলা, সামান্য বাতাস আসছে। সেই বাতাস মশারির ভেতর ঢুকছে না। তিনি মশারি খুলে ফেললেন। মশা কামড়াবে, কামড়াক, গরমের চেয়ে মশার কামড় খাওয়া ভালো। মশারি খুলে ফেলে বিছানায় শোয়া মাত্র আবার গত রাতের মতো হল। তিনি ধীরে ধীরে শূন্যে উঠে যেতে লাগলেন। দেখতে দেখতে তার মাথা ঘরের ছাদ স্পর্শ করল। তিনি হাত দিয়ে সেই ছাদে ধাক্কা দেয়া মাত্র খানিকটা নিচে নেমে আবার উপরে উঠতে লাগলেন। এ কি অদ্ভুত কাণ্ড! আবারও কি স্বপ্ন? না, স্বপ্ন না। আজকেরটা স্বপ্ন না। মাধ্যাকর্ষণ শক্তি তার উপর কাজ করছে না। পৃথিবীর ভর যদি হয় M1, তিনি যদি হন M2 এবং তার ভর M2 যদি হয় 0, তাহলে মাধ্যাকর্ষণ বল হবে 0। তার ভর কি এখন 0? তিনি পাশ ফিরলেন। শরীরটা চমৎকারভাবে ঘুরে গেল। সাঁতার কাটার মতো করলেন। তেমন লাভ হল না। যেখানে ছিলেন সেখানেই রইলেন। এটাই স্বাভাবিক। বাতাস অতি হালকা, হালকা বাতাসে সাঁতার কাটা যাবে না। ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা কি? একটা মানুষের ভর হঠাৎ 0 হয়ে যেতে পারে না। নিচে নামার উপায় কি? মনে মনে আমি যদি চিন্তা করি নিচে নামব, তাহলে কি নিচে নামতে পারব? তিনি মনে মনে চিন্তা করলেন, নেমে যাচ্ছি, দ্রুত নেমে যাচ্ছি। লাভ হল না। যেখানে ছিলেন সেখানেই রইলেন। আচ্ছা, তিনি যদি থুতু ফেলেন, থুতুটার কি হবে? মাটিতে পড়ে যাবে না শূন্যে ঝুলতে থাকবে? তিনি থুতু ফেললেন। খুবই স্বাভাবিকভাবে থুতু মাটিতে পড়ল। গায়ের পাঞ্জাবিটা খুলে ছেড়ে দিলে সেটিও কি শূন্যে ভাসতে থাকবে, নাকি নিচে পড়ে যাবে? অতি সহজেই পরীক্ষা করা যায়। তিনি গায়ের পাঞ্জাবি খুলে ফেললেন। ছেড়ে দিতেই দ্রুত তার নিচে নেমে গেল। তার মানে এই অদ্ভুত ব্যাপারটির সঙ্গে শুধুমাত্র তিনিই জড়িত। তার গায়ের পোশাকের সঙ্গে এর কোনো যোগ নেই। তিনি চোখ বন্ধ করে চিন্তা করছেন, মাধ্যাকর্ষণ বল যদি হয় F, তাহলে F = M1 M2 বাই R2। M1 পৃথিবীর ভর, M2 তার নিজের ভর, আর হচ্ছে তার সঙ্গে পৃথিবীর দূরত্ব। M2 যদি 0 হয়, F হবে 0, কিংবা R যদি হয় অসীম, তাহলেও F হবে 0। কোনো বিচিত্র কারণে কি তার সঙ্গে পৃথিবীর দূরত্ব অসীম হয়ে যাচ্ছে? ভাবতে ভাবতে অমরবাবুর ঘুম পেয়ে গেল। একসময় মাটি থেকে 6 ফুট উঁচুতে সত্যি সত্যি ঘুমিয়ে পড়লেন। গভীর ঘুম। তার নাকও ডাকতে লাগল। ঘুমের মধ্যেই তিনি পাশ ফিরে শুলেন। কোনো রকম অসুবিধা হল না। ঘুম ভাঙল ভোরবেলা। অনেক বেলা হয়েছে। ঘরে রোদ ঢুকেছে। তিনি পড়ে আছেন মেঝেতে। কখন মাটিতে নেমে এসেছেন তিনি জানেন না। গায়ে কোনো ব্যথা বোধ নেই। কাজেই ধপ করে পড়েননি। আস্তে আস্তে নেমে এসেছেন। অমরবাবু স্বাভাবিক মানুষের মতো হাত মুখ ধুলেন। মুড়ি গুড় দিয়ে সকালের নাশতা সারলেন। পুকুর থেকে গোসল শেষ করে যথাসময়ে স্কুলে গেলেন। আজ প্রথম পিরিয়ডেই তার ক্লাস। তিনি ক্লাস না নিয়ে নিজের চেয়ারে মাথা নিচু করে চুপচাপ বসে রইলেন। মনে হল ঘুমুচ্ছেন। আসলে ঘুমুচ্ছিলেন না, ভাবার চেষ্টা করছিলেন তার জীবনে এসব কি ঘটছে। ব্যাপারটা শুধু রাতেই ঘটছে, দিনে ঘটছে না। আচ্ছা, তিনি যদি তার নিজের ঘরে না ঘুমিয়ে অন্য কোথাও থাকেন, তাহলে কি এই ব্যাপার ঘটবে? রাতে খোলা মাঠে যদি ঘুমিয়ে থাকেন, তাহলে কি ভাসতে ভাসতে মহাশূন্যে চলে যাবেন? মঙ্গল গ্রহের কাছাকাছি বা সূর্যের কাছাকাছি, কিংবা আরও দূরে অ্যান্ড্রোমেডা নক্ষত্রপুঞ্জে, সুদূর কোনো ছায়াপথে? স্যার! অমরবাবু চমকে তাকালেন। দপ্তরি কালীপদ দাঁড়িয়ে আছে। হেড স্যার আপনারে বোলায়। হেড স্যার তাকে কেন ডেকে পাঠালেন তিনি ঠিক বুঝতে পারছেন না। ইদ্রিস সাহেব কি হেড স্যারকে কিছু বলেছেন? বলতেও পারেন, পেট পাতলা মানুষ, বলাটাই স্বাভাবিক। আচ্ছা, ব্যাপারটা কি তিনি নিজে গুছিয়ে হেড স্যারকে বলবেন? বলা যেতে পারে। মানুষটা ভালো, শুরুতেই অবিশ্বাসের হাসি হাসবেন না। হেড স্যার বললেন, কেমন আছেন অমরবাবু? জি ভালো। দেখে তো ভালো মনে হচ্ছে না। বসুন, চা খাবেন? চা তো স্যার আমি খাই না। এক-আধবার খেলে কিছু হয় না, খান। কালীপদকে চা দিতে বলেছি। কালীপদ চা দিয়ে থার্ড পিরিয়ডের ঘণ্টা দিতে গেল। হেড স্যার বললেন, শুনলাম গতকাল ক্লাস নেননি, আজও ফার্স্ট পিরিয়ড মিস গেছে।
ঘুম ভাঙতে দেরি হয়েছে স্যার। ও আচ্ছা, আপনার তো সব ঘড়ি ধরা, ঘুম ভাঙতে দেরি হলো কেন? অমরবাবু চুপ করে রইলেন। পারিবারিক কোনো সমস্যা যাচ্ছে নাকি? জি না। আপনার মেয়ে গতকাল আমার কাছে এসেছিল, খুব কান্নাকাটি করল। আপনি বাড়িতে থাকেন না, এই নিয়ে বেচারির মনে খুব দুঃখ। দুঃখ হওয়াটাই স্বাভাবিক। আমি একা থাকতেই পছন্দ করি। নিজের পছন্দকে সবসময় খুব বেশি গুরুত্ব দিতে নেই, অন্যদের কথাও ভাবতে হয়। আমরা সামাজিক জীব। স্যার উঠি, বসুন খানিক্ষণ, গল্প করি। অমরবাবু, আমি বলি কি, যদি অসুবিধা না হয় আপনার সমস্যাটা আমাকে বলুন। ইদ্রিস সাহেব স্বপ্নের কথা কি সব বলছিলেন? অমরবাবু ইতস্তত করে বললেন, বিজ্ঞানের সূত্র মিলছে না স্যার। হেডমাস্টার সাহেব বিস্মিত হয়ে বললেন, কোন সূত্র মিলছে না? স্যার আইজাক নিউটনের সূত্র, মাধ্যাকর্ষণ সূত্র। আপনার ধারণা সূত্রটা ভুল? অমরবাবু জবাব দিলেন না। হেডমাস্টার সাহেব বিস্মিত চোখে তাকিয়ে রইলেন। একসময় বললেন, আচ্ছা, আপনি বরং বাড়িতে চলে যান। আপনাকে 10 দিনের ছুটি দিয়ে দিলাম। বিশ্রাম করুন। বিশ্রাম দরকার। অতিরিক্ত পরিশ্রমে মাঝে মাঝে মানুষের মাথা এলোমেলো হয়ে যায়। স্যার, আমার মাথা ঠিকই আছে। অবশ্যই ঠিক আছে, কথার কথা বললাম। যান, বাসায় চলে যান। বাড়ির সবাই অস্থির হয়ে আছে। অমরবাবু বাড়ি গেলেন না। কমন রুমে নিজের চেয়ারে এসে বসলেন। হাতে একটা ফুলস্কেপ কাগজ। সেই কাগজে নিউটনের সূত্র নতুনভাবে লিখলেন। এফ ইকুয়াল টু কে m1 m2 বাই r2। এখানে কে এর মান 1, তবে মাঝে মাঝে কে এর মান হচ্ছে 0, যেমন তার ক্ষেত্রে হচ্ছে। একসময় কলম দিয়ে নির্মমভাবে সব কেটেও ফেললেন। নিউটন যে সূত্র দিয়ে গেছেন, তার মতো সামান্য মানুষ সেই সূত্র পাল্টাতে পারেন না। অমরবাবু টিফিন পিরিয়ডে অনেক সময় নিয়ে ইংরেজিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার চেয়ারম্যানকে একটি চিঠি লিখলেন। চিঠির বাংলা অনুবাদ অনেকটা এইরকম। জনাব, আমি রূপেশ্বর হাই স্কুলের বিজ্ঞানের একজন শিক্ষক। নিতান্ত অনন্যোপায় হইয়া আপনাকে পত্র দিতেছি। সম্প্রতি আমার জীবনে এমন এক ঘটনা ঘটিতেছে, তাহার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি খুঁজিয়া না পাইয়া আপনার দ্বারস্থ হইলাম। আমি শূন্যে ভাসিতে পারি। আপনার নিকট খুব অদ্ভুত মনে হইলেও ইহা সত্য। আমি ঈশ্বরের নামে শপথ নিয়া বলিতেছি, আপনাকে যাহা বলিলাম সবই সত্য। কোনোরকম চেষ্টা ছাড়াই আমি শূন্যে উঠিতে পারি এবং ভাসমান অবস্থায় দীর্ঘ সময় কাটাইতে পারি। জনাব, বিষয়টি কি বুঝিবার ব্যাপারে আপনি যদি আমাকে সাহায্য করেন, তাহা হইলে এই অধম আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিবে। আপনি বলিলেই ঢাকা আসিয়া আমি আপনাকে শূন্যে ভাষার ব্যাপারটি চাক্ষুষ দেখাইব। জনাব, আপনি আমার প্রতি দয়া করুন, বিষয়টি বুঝিতে আমাকে সাহায্য করুন। বিনীত অমরদাস পাল, বিএসসি অনার্স। 10 দিনের পুরোটাই তিনি নিজের ঘরে কাটালেন, বাড়িতে গেলেন না। তাকে নিতে তার ছোট মেয়ে অতসী এসেছিল। তাকে ধমকে বিদায় করলেন। এই মেয়েটা পড়াশোনায় ভালো ছিল, তাকে এত করে বললেন সায়েন্স পড়তে। সে ভর্তি হল আর্টসে। কোনো মানে হয়? তাকে নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির সূত্র কি জিজ্ঞেস করলে সে হাঁ করে তাকিয়ে থাকবে। কি দুঃখের কথা! অতসীকে ধমকে ঘর থেকে বের করে দিলেও সে গেল না। বারান্দায় দাঁড়িয়ে কাঁদতে লাগল। তিনি বাইরে এসে বিরক্ত গলায় বললেন, কাঁদছিস কেন? সে ফুপাতে ফুপাতে বলল, তোমার শরীর খারাপ বাবা, তুমি বাড়িতে চলো। শরীর খারাপ তোকে কে বলল? সবাই বলা বলি করছে, তুমি নাকি কিসব স্বপ্ন টপ্ন দেখো। কোনো স্বপ্ন দেখি না, আমি ভালো আছি। নির্জনে একটা পরীক্ষা করছি। পরীক্ষা শেষ হোক, তোদের সঙ্গে এসে কয়েকদিন থাকব। কিসের পরীক্ষা? কিসের পরীক্ষা বললে তো তুই বুঝবি না, হা করে তাকিয়ে থাকবি। এত করে বললাম সায়েন্স পড়তে। অঙ্ক পারি না যে। অঙ্ক না পারার কি আছে? যোগ বিয়োগ গুণ ভাগ, অঙ্কতের বাইরে না। কাঁদিস না, বাসায় যা, আমি ভালো আছি। তিনি যে ভালো আছেন তা কিন্তু না। রোজ রাতে একই ব্যাপার ঘটছে। খেয়ে দিয়ে ঘুমোতে যান, মাঝরাতে ঘুম ভেঙে দেখেন শূন্যে ভাসছেন। তখন আতঙ্কে অস্থির হওয়া ছাড়া পথ থাকে না। তিনি ইচ্ছে করলেই নিচে নামতে পারেন না। নিচে কিভাবে নামেন তাও জানেন না। রাতটা তার অঘুমই কাটে। তিনি ঘুমোতে যান দিনে। এমন যদি হতো তিনি দিনরাত সারাক্ষণই শূন্যে ভাসছেন, তাহলেও একটা কথা ছিল। নিজেকে সান্ত্বনা দিতে পারতেন যে কোনো এক অদ্ভুত প্রক্রিয়ায় তার ভর শূন্য হয়ে গেছে। ব্যাপারটা সেরকম না। এমন কেউ এখানে নেই যে তিনি সাহায্যের জন্য তার কাছে যাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার চেয়ারম্যান সাহেবও কিছু লিখছেন না। হয়তো ভেবেছেন পাগলের চিঠি।
কে আর কষ্ট করে পাগলের চিঠির জবাব দেয়। 9 দিনের মাথায় অমরবাবু চিঠির জবাব পেলেন। অতি ভদ্র চিঠি। চেয়ারম্যান সাহেব বিশ্ববিদ্যালয়ের প্যাডে লিখেছেন, জনাব, আপনার চিঠি কৌতূহল নিয়ে পড়লাম। আপনি বিজ্ঞানের শিক্ষক, কাজেই বুঝতে পারছেন আপনি যে বিষয়ের অবতারণা করেছেন তা বিজ্ঞান স্বীকার করে না। আপনি যদি আমার অফিসে এসে শূন্যে ভাসতে থাকেন তাহলেও আমি বিশ্বাস করব না। ভাবব এর পেছনে ম্যাজিকের কোনো কৌশল কাজ করছে। আপনি নিশ্চয়ই জানেন জাদুকররা শূন্যে ভাষার খেলা সবসময় দেখায়। যাই হোক, আপনার চিঠি পড়ে আমার ধারণা হয়েছে যে আপনার সমস্যাটি মানসিক। আপনি মনে মনে ভাবছেন শূন্যে ভাসছেন, আসলে ভাসছেন না। সবচেয়ে ভালো হয় যদি একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন। একমাত্র তিনিই আপনাকে সাহায্য করতে পারেন। আমি আপনাকে কোনোরকম সাহায্য করতে পারছি না বলে আন্তরিক দুঃখিত। আপনার সুস্থতা কামনা করে শেষ করছি। বিনীত এস আলী, এমএসসি, পিএইচডি, এফআরসিপি। অমরবাবু মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাবার ব্যাপারে কোনো গুরুত্ব দিলেন না, কারণ তিনি জানেন বিষয়টা সত্যি। তিনি দু একটা ছোটখাটো পরীক্ষা করে এ বিষয়ে নিশ্চিত হয়েছেন। যেমন স্কুল থেকে লাল রঙের চক নিয়ে এসেছিলেন। শূন্যে উঠে যাবার পর সেই লাল রঙের চক দিয়ে ছাদে বড় বড় করে লিখলেন, হে পরম পিতা ঈশ্বর, তুমি আমাকে দয়া করো, তোমার অপার রহস্যের খানিকটা আমাকে দেখতে দাও। আমি অন্ধ, তুমি আমাকে পথ দেখাও। জ্ঞানের আলো আমার হৃদয়ে প্রজ্বলিত করো। পথ দেখাও পরম পিতা। আরও অনেক কিছুই লেখার ইচ্ছা ছিল। চক ফুরে যাওয়ায় লেখা হল না। এই লেখাটা ছাদে আছে, তিনি তাকালেই দেখতে পান। এমন যদি হতো লেখাটা তিনি একা দেখতে পাচ্ছেন, তাহলে বোঝা যেত সমস্যাটা মনে। কিন্তু তা তো না, অন্যরাও লেখা পড়তে পারছে। গতকাল বিকেলে হেডমাস্টার সাহেব তাকে দেখতে এসে হঠাৎ করে বিস্মিত গলায় বললেন, ছাদে এইসব কি লেখা? অমরবাবু নিচু গলায় বললেন, প্রার্থনা সঙ্গীত। প্রার্থনা সঙ্গীত ছাদে লিখলেন কেন? শুয়ে শুয়ে যাতে পড়তে পারি এই জন্যে। লিখলেন কিভাবে? মই দিয়ে উঠেছিলেন নাকি? অমরবাবু জবাব দিলেন না। হেডমাস্টার সাহেব জবাবের জন্য খানিক্ষণ অপেক্ষা করে বললেন, আপনার ছুটি তো শেষ হয়ে গেল, আপনি কি ছুটি আরও বাড়াতে চান? জি না, আপনি বরং আরও কিছুদিন ছুটি নিন। শরীরটা এখনও সেরেছে বলে মনে হয় না। আপনাকে খুব দুর্বল লাগছে। আমার শরীর যা আছে তাই থাকবে স্যার, আর ভালো হবে না। এসব কি ধরনের কথা? কোনো ডাক্তারকে কি দেখিয়েছেন? জি না। ডাক্তার দেখাতে হবে। ডাক্তার না দেখালে কিভাবে হবে? বিধুবাবুকে দেখান। বিধুবাবু এলএমএফ হলেও ভালো ডাক্তার। যে কোনো বড় ডাক্তারের কান কেটে নিতে পারে। বিধুবাবুকে দেখানোর কথা মনে থাকবে? জি স্যার, থাকবে। না, আপনার মনে থাকবে না। আমি বরং নিয়ে আসব। আমার ছোট মেয়েটার জ্বর, বিধুবাবুকে বাসায় আসতে বলেছি। এলে আপনার কাছে পাঠিয়ে দেব। জি আচ্ছা। এখন তাহলে উঠি অমরবাবু। একটু বসুন স্যার। হেডমাস্টার সাহেব উঠতে গিয়েও বসে পড়লেন। তিনি খানিকটা বিস্মিত, কারণ অমরবাবু এক দৃষ্টিতে ছাদের লেখাগুলির দিকে তাকিয়ে আছেন। তাকে অসম্ভব চিন্তিত মনে হচ্ছে। অমরবাবু নিচু গলায় বললেন, আপনাকে একটা কথা বলতে চাচ্ছি স্যার, যদি কিছু মনে না করেন। বলুন, কি বলবেন? মনে করাকরির কি আছে? অমরবাবু প্রায় ফিসফিস করে বললেন, আমি শূন্যে ভাসতে পারি। বুঝতে পারলাম না কি বলছেন। আমি আপনা আপনি শূন্যে উঠে যেতে পারি। ও আচ্ছা। হেডমাস্টার সাহেব ও আচ্ছা এমন ভঙ্গিতে বললেন যেন শূন্যে ভেসে থাকবার ব্যাপারটা রোজই ঘটছে। তবে তার চোখ দেখে মনে হচ্ছে তিনি খুব চিন্তিত বোধ করছেন। ছাদের লেখাগুলি শূন্যে ভাসতে ভাসতে লেখা। ও আচ্ছা। আপনার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? হেডমাস্টার সাহেব জবাব দিলেন না। অমরবাবু বললেন, আমি স্যার এই জীবনে কখনো মিথ্যা কথা বলিনি। ছেলেবেলায় হয়তো বলেছি, জ্ঞান হবার পর থেকে বলিনি। আমি বিধুবাবুকে পাঠিয়ে দেব। জি আচ্ছা। হেডমাস্টার সাহেব ইতস্তত করে বললেন, উনাকে শূন্যে ভাষার ব্যাপারটা বলার দরকার নেই। জানাজানি হবে, মানে লোকজন হাসাহাসি করতে পারে। আমি আপনাকেই খোলাখুলি বলেছি, আর কাউকে বলিনি। ভালো করেছেন, খুব ভালো করেছেন। বিধুবাবু এসে খানিক্ষণ গল্প সল্প করে যাবার সময় ঘুমের ওষুধ দিয়ে গেলেন। বললেন, দুঃস্বপ্ন না দেখার একটাই পথ, গভীর নিদ্রা। নিদ্রা পাতলা হলেই মানুষ দুঃস্বপ্ন দেখে। আমি ফোনোবারবিটন ট্যাবলেট দিয়ে যাচ্ছি। শোবার আগে 2টা করে খাবেন। অমরবাবু 2টো ট্যাবলেট খেয়ে ঘুমোতে গেলেন। তবে ঘুমোতে যাবার আগে এক কাণ্ড করলেন। কালীপদকে বললেন,
লম্বা একাচি দড়ি দিয়ে তাকে খুব ভালো করে চৌকির সঙ্গে বেঁধে রাখতে। কালীপদ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। অমরবাবু বিরক্ত মুখে বললেন, আমার মাথা খারাপ হয়নি, মাথা ঠিক আছে। তোমাকে যা করতে বলছি করো। ব্যাপারটা কি পরে বুঝিয়ে বলবো। লম্বা দেখে এক গাছি দড়ি আনো, শক্ত করে আমাকে চৌকির সঙ্গে বাঁধো। কালীপদ তাই করল, তবে করল খুব অনিচ্ছার সঙ্গে। অমরবাবু ঘুমিয়ে পড়লেন। ঘুমের ট্যাবলেটের কারণে তার গাঢ় নিদ্রা হল। ঘুম ভাঙল বেলা ওঠার পর। তিনি দেখলেন এখনও চৌকির সঙ্গে বাঁধা আছেন, তবে চৌকি আগের জায়গায় নেই, ঘরের মাঝামাঝি চলে এসেছে। তার একটি মানে, চৌকি নিয়েই তিনি শূন্যে ভেসেছেন। নামার সময় চৌকি আগের জায়গায় নামেনি, স্থান পরিবর্তন হয়েছে। তিনি সেদিনই বিছানাপত্র নিয়ে বাড়িতে চলে এলেন। অতসী তাকে দেখে কেঁদে ফেলল। তিনি বিরক্ত গলায় বললেন, নাকে কাঁদছিস কেন, কি হয়েছে? অতসী কাঁদতে কাঁদতেই বলল, তোমার শরীর এত খারাপ হয়েছে কেন বাবা? কি ভয়ঙ্কর রোগা হয়ে গেছ। ভালো ঘুম হচ্ছে না, এই জন্যে শরীর খারাপ হয়েছে। এতে নাকে কাঁদার কি হলো? সবাই বলা বলি করছে তোমার নাকি মাথা খারাপ হয়ে গেছে। কালীপদ নাকি রোজই রাতে দড়ি দিয়ে তোমাকে বেঁধে রাখে। কি যন্ত্রণা! একবারই বাঁধতে বলেছিলাম, এর মধ্যে এই গল্প ছড়িয়ে গেছে। তোমার কি হয়েছে বাবা, বলো। কিছু হয়নি। অমরবাবু 6 দিন বাড়িতে থাকলেন। এই 6 দিনে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার করলেন। শূন্যে ভাষার ব্যাপারটা তিনি একা একা থাকার সময়ই ঘটে, অন্য কেউ তার সঙ্গে ঘুমোলে ঘটে না। যে করাত তার স্ত্রী তার সঙ্গে ঘুমিয়েছে, সে করাত তিনি শূন্যে ভাসেননি। দুরাত ছিলেন একা একা, দুরাতেই তিনি শূন্যে উঠে গেছেন। পূজার ছুটির পর স্কুল নিয়মিত শুরু হল। তিনি স্কুলে গেলেন না, লম্বা ছুটির দরখাস্ত করলেন। আবার বাড়ি ছেড়ে বাস করতে শুরু করলেন স্কুলের ঘরে। দীর্ঘদিন বাড়িতে থাকতে তার ভালো লাগে না। শূন্যে ভাষার ব্যাপারটা রোজ ঘটতে লাগল, আগের চেয়ে অনেক বেশি ঘটতে লাগল। এখন বিছানায় শোয়া মাত্র শূন্যে উঠে যান, সারা রাত সেখানেই কাটে। শেষ রাতের দিকে নিচে নেমে আসেন। ব্যাপারটা ঘটে শুধু রাতে, দিনে ঘটে না, কখনো না, এবং অন্য কোনো ব্যক্তির সামনে ঘটে না। হেড স্যার এবং ইদ্রিস স্যার পরপর দুরাত অমরবাবুর ঘরে জেগে বসেছিলেন দেখার জন্যে ব্যাপারটা কি। তারা মুহূর্তের জন্যও চোখের পাতা এক করেননি, লাভ হয়নি, কিছুই দেখেননি। হেড স্যার বললেন, ব্যাপারটা পুরোপুরি মানসিক। অমরবাবু দুঃখিত গলায় বললেন, আপনার কি ধারণা আমি পাগল হয়ে গেছি? না, তা না, পাগল হবেন কেন? তবু আমার ধারণা ব্যাপারটা আপনার মনে ঘটছে। একবার ঢাকায় চলুন না, একজন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলি। না, ক্ষতি তো কিছু নেই, চলুন না। আমি যেতে চাচ্ছি না স্যার, কারণ আমি জানি ব্যাপারটা সত্যি। সত্যি না হলে ছাদে এই লেখাগুলি আমি কিভাবে লিখলাম? দেখছেন তো ঘরে কোনো মই নেই। হেড স্যার চুপ করে রইলেন। অমরবাবু বললেন, আপনারা ঘরের বাইরে গিয়ে দাঁড়ান, আমি আবার শূন্যে উঠে ছাদে একটা লেখা লিখব। হেড স্যার বললেন, তার দরকার নেই, কিন্তু কথা হচ্ছে আপনি আমাদের সামনে ব্যাপারটা পারছেন না কেন? আমি জানি না, জানলে বলতাম। জানার চেষ্টা করছি, দিনরাত এটা নিয়েই ভাবছি। এত ভাবাভাবির দরকার নেই, আপনি আমার সঙ্গে ঢাকা চলুন, 2 দিনের ব্যাপার। যাব, ডাক্তার দেখাবো, চলে আসব। আমার একটা অনুরোধ রাখুন প্লিজ। আপনার হয়তো লাভ হবে না, কিন্তু ক্ষতি তো কিছু হবে না। অমরবাবু ঢাকায় গেলেন। একজন অতি বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ দীর্ঘ সময় ধরে তাকে নানান প্রশ্ন করলেন। পরপর কয়েকদিন তার কাছে যেতে হল। শেষ দিনে বিশেষজ্ঞ ভদ্রলোক বললেন, আপনার যা হয়েছে তা একটা রোগ। এর উৎপত্তি হচ্ছে অবসেশনে। বিজ্ঞানের প্রতি আপনার তীব্র অনুরাগ, সেই অনুরাগ রূপান্তরিত হয়েছে অবসেশনে। কেউ যখন বিজ্ঞানকে অবহেলা করে তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে কথা বলে, তখন আপনি তীব্র আঘাত পান। এই আঘাত আপনি পেয়েছেন আপনার অতি নিকটজনের কাছ থেকে। যেমন ধরুন আপনার কন্যা, সে বিজ্ঞান পড়েনি, আর্টস পড়ছে। এই তীব্র আঘাত আপনার মন গ্রহণ করতে পারেনি। আপনার অবচেতন মন ভাবতে শুরু করেছে বিজ্ঞানের সূত্র ভ্রান্ত নয়, ভুল সূত্রও আছে, মধ্যাকর্ষণ সূত্রও ভুল। একসময় অবচেতন মনের ধারণা সঞ্চারিত হয়েছে চেতন মনে। বুঝতে পারছেন? জি না, বুঝতে পারছি না। মোদ্দা কথা হলো আপনার রোগটা মনে। না, আমি নিজে বিজ্ঞানের শিক্ষক। আমি খুব ঠান্ডা মাথায় বিচার বিবেচনা করেছি। আমি যে শূন্যে উঠতে পারি এটা ভুল না, পরীক্ষিত সত্য। মোটেও পরীক্ষিত সত্য নয়। আপনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি দেখেননি যে আপনি শূন্যে ভাসছেন। দেখলেও কথা ছিল। কেউ কি দেখেছে? জি না। আমি ট্র্যাঙ্কুলাইজার জাতীয় কিছু ওষুধ দিচ্ছি। নিয়মিত খাবেন, ব্যায়াম করবেন,
মন প্রফুল্ল রাখবেন, বিজ্ঞান নিয়ে কোনো পড়াশোনা করবেন না। অমরবাবু দুঃখিত গলায় বললেন, আপনি আমার কথা বিশ্বাস করেননি, কিন্তু আমি যা বলছি সত্য বলছি। ব্যাপারটা হয়তো আপনার কাছে সত্যি, কিন্তু সবার কাছে নয়। আপনি খুব ঠান্ডা মাথায় বিচার করলেও এই সিদ্ধান্তে আসবেন। অমরবাবু ভগ্ন হৃদয়ে রূপেশ্বর ফিরে এলেন। স্কুলে যোগ দিলেন না। কিছুদিনের মধ্যে মাথা খারাপের সব লক্ষণ তার মধ্যে একে একে দেখা দিতে লাগল। বিড়বিড় করে কথা বলেন, একা একা হাঁটেন। হাঁটার সময় দৃষ্টি থাকে আকাশের দিকে। নিতান্ত অপরিচিত কাউকে দেখলে থমকে দাঁড়িয়ে যান। শান্ত গলায় বলেন, কিছু মনে করবেন না, আপনি কি নিউটনের গতিসূত্র জানেন? পাগলের অনেক রকম চিকিৎসা করানো হল, কোনো লাভ হল না, বরং লক্ষণগুলি আরও প্রকট হওয়া শুরু করল। গভীর রাতে ছাত্রদের বাড়িতে উপস্থিত হয়ে উঁচু গলায় ডাকেন, জব্বার, ও জব্বার, উঠে আয় তো বাবা, খুব দরকার। জব্বার উঠে এলে তিনি করুণ গলায় বলেন, নিউটনের সূত্র মনে আছে? ভালো করে পড়, এসএসসিতে আসবে, সাথে অঙ্ক থাকবে। ভূমি থেকে 10 ফুট উচ্চতায় 1 গ্রাম ভর বিশিষ্ট একটি আপেল ছাড়িয়া দিলে তার গতিবেগ 5 ফুট উচ্চতায় কত হইবে? অঙ্কটা চট করে কর। মধ্যাকর্ষণজনিত ত্বরণ কত মনে আছে তো? আমাদের সমাজ পাগলদের প্রতি খুব নিষ্ঠুর আচরণ করে। অমরবাবুর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। বছরখানিক না ঘুরতেই দেখা গেল ছোট ছোট ছেলেমেয়েরা তাকে দেখে বলছে, নিউটনের সূত্র কি যেন? অমরবাবুর দাঁত মুখ খিচিয়ে এদের তাড়া করছে। তারা মজা পেয়ে খুব হাসছে, কারণ তারা জানে পাগলরা শিশুদের তাড়া করে ঠিকই, কখনো আক্রমণ করে না। পৌষের শুরু, জাঁকিয়ে শীত পড়েছে। এই শীতেও খালি গায়ে শুধুমাত্র একটা ধুতি কোমরে পেঁচিয়ে অমরবাবু রাস্তায় রাস্তায় হাঁটেন। নিউটনের সূত্র মনে আছে কিনা এই প্রশ্ন তিনি এখন আর কোনো মানুষকে করেন না, পশু পাখি কীটপতঙ্গদের করেন। তারা প্রশ্নের উত্তর সঙ্গত কারণেই দেয় না। তিনি তখন ক্ষেপে যান। রাত 10টার মতো বাজে, কনকনে শীত। অমরবাবু দাঁড়িয়ে আছেন একটা কাঁঠাল গাছের নিচে। কাঁঠাল গাছের ডালে কয়েকটা বাদুড় ঝুলছে। তিনি বাদুড়গুলিকে নিউটনের সূত্র সম্পর্কে বলছেন। তখনই দেখা গেল হারিকেন হাতে হেড স্যার আসছেন। কাঁঠাল গাছের কাছে এসে তিনি থমকে দাঁড়ালেন। অমরবাবুর দিকে তাকিয়ে দুঃখিত গলায় বললেন, কে, অমর? জি স্যার। কি করছেন? বাদুড়গুলির সঙ্গে কথা বলছিলাম স্যার। ও আচ্ছা, এদের সঙ্গে কথা বললে মনটা হালকা হয়, ওদের নিউটনের সূত্রগুলি বুঝিয়ে দিচ্ছিলাম। এই শীতে বাইরে ঘুরছেন? বাসায় গিয়ে ঘুমান। ঘুম আসে না স্যার। হেডমাস্টার সাহেব ইতস্তত করে বললেন, অমরবাবু, এখনও কি আপনি শূন্যে ভাসেন? জি না, ঢাকা থেকে আসার পর আর ভাসিনি। যদি আবার কখনো ভাসতে পারি আপনাকে বলবো। আমার এখানে থাকতে ইচ্ছে করে না, ভাসতে ভাসতে দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করে। দূরে কোথায়? মহাশূন্যে, অসীম দূরত্বে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব ছাড়িয়ে। ও আচ্ছা, যাবার আগে আমি আপনাকে খবর দিয়ে যাব। আচ্ছা। শীত কেটে গিয়ে বর্ষা এসে গেল। অমরবাবুর লোকালয় প্রায় ত্যাগ করলেন। বেশিরভাগ সময় বনে জঙ্গলে থাকেন। রূপেশ্বরের পাশের গ্রাম হলদিয়ায় ঘন বন আছে। এখন ওই বনেই তার আস্তানা। তার মেয়ে অতসী প্রায় তাকে খুঁজতে আসে, পায় না। মেয়েটা বনে বনে ঘুরে এবং কাঁদে। তিনি 4-5 দিন পর পর একবার বের হয়ে আসেন। তাকে দেখে আগের অমরবাবু বলে চেনার কোনো উপায় নেই। যেন মানুষ না, প্রেত বিশেষ। মাথা ভর্তি বিরাট চুল, বড় বড় দাড়ি, হাতের নখগুলি বড় হতে হতে পাখির ঠোঁটের মতো বেঁকে গেছে। স্বভাব চরিত্র হয়েছে ভয়ঙ্কর। মানুষ দেখলে কামড়াতে আসেন, ইট পাথর ছুঁড়েন। একবার স্থানীয় পোস্টমাস্টারকে গলা টিপে প্রায় মেরে ফেলতে বসেছিলেন। সবাই তাকে এড়িয়ে চলে। অতসীর বিয়ে হয়ে গেছে, সেও এখন আর বাবার খুঁজে আসে না। দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল। কার্তিক মাস, অল্প অল্প শীত পড়ছে। 11টার মতো বাজে। হেড স্যার খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন। হঠাৎ শুনলেন উঠান থেকে অমরবাবু ডাকছেন, স্যার, স্যার, স্যার জেগে আছেন? কে? স্যার, আমি অমর, একটু বাইরে আসবেন? হেড স্যার অবাক হয়ে বিছানায় উঠে বসলেন। তার স্ত্রী বললেন, খবরদার, তুমি বেরোতে পারবে না। পাগল মানুষ কি না কি করে বসে, ঘুমাও। অমরবাবু আবার কাতর গলায় বললেন, একটু বাইরে আসুন স্যার, খুব দরকার, খুব বেশি দরকার। হেড স্যার ভয়ে ভয়ে বাইরে এলেন। বিস্মিত হয়ে দেখলেন তার বাড়ির সামনে রামগাছের সমান উচ্চতায় অমরবাবু ভাসছেন। অবিশ্বাস্য, অকল্পনীয় দৃশ্য।
একটা মানুষ অবলীলায় শূন্যে ভাসছে, তার জন্যে পাখিদের মতো তাকে ডানা ঝাপটাতে হচ্ছে না। স্যার দেখুন, আমি ভাসছি। হেড স্যার জবাব দিতে পারছেন না। প্রথম কয়েক মুহূর্ত মনে হচ্ছিল চোখের ভুল, এখন তা মনে হচ্ছে না। ফকফকা চাঁদের আলো, দিনের আলোর মতো সব দেখা যাচ্ছে। তিনি পরিষ্কার দেখছেন অমরবাবু শূন্যে ভাসছেন। এই তো ভাসতে ভাসতে খানিকটা এগিয়ে এলেন। সাঁতার কাটার মতো অবস্থায় মানুষটা শুয়ে আছে। কি আশ্চর্য! স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আজ হঠাৎ করে শূন্যে উঠে গেলাম। বন থেকে বের হয়ে রূপেশ্বরের দিকে আসছি, হঠাৎ শরীরটা হালকা হয়ে গেল। দেখতে দেখতে ১০-১২ ফুট উপরে উঠে গেলাম। প্রথমে ভাবলাম আপনাকে দেখিয়ে আসি, ভাসতে ভাসতে আসলাম। আর কেউ দেখেনি? না, কয়েকটা কুকুর দেখেছে। ওরা ভয় পেয়ে খুব চিৎকার করছিল। এরকম দেখে তো অভ্যাস নেই। আপনার কি বিশ্বাস হচ্ছে স্যার? হ্যাঁ, হচ্ছে। আমি ঠিক করেছি ভাসতে ভাসতে মহাশূন্যে মিলিয়ে যাব। ও আচ্ছা, আমার মাথাটা বোধহয় খারাপ হয়ে গিয়েছিল, সারাক্ষণ ব্যথা করত। এখন ব্যথাও নেই। আগে কাউকে চিনতে পারতাম না, এখন পারছি। শুনে ভালো লাগছে অমরবাবু। অন্য একটা কারণেও মনে খুব শান্তি পাচ্ছি। কারণটা বলি, মহাশূন্যে ভাষার রহস্যটাও ধরতে পেরেছি। হেডমাস্টার সাহেব আগ্রহের সঙ্গে বললেন, রহস্যটা কি? রহস্যটা খুব সাধারণ। এতদিন কেন ধরতে পারিনি কে জানে। তবে স্যার, আপনাকে রহস্যটা বলবো না। বললে আপনি শিখে যাবেন। তখন দেখা যাবে সবাই শূন্যে ভাসছে। এটা ঠিক না, প্রকৃতি তা চায় না। স্যার, যাই। অমরবাবু উপরে উঠতে লাগলেন, অনেক অনেক উঁচুতে। একসময় তাকে কালো বিন্দুর মতো দেখাতে লাগল। হেড স্যারের স্ত্রী হারিকেন হাতে বারান্দায় এসে ভীত গলায় বললেন, কি ব্যাপার, পাগলটা কোথায়? চলে গেছে। তুমি বাইরে কেন? ভেতরে এসে ঘুমাও। তিনি ঘরে এসে শুয়ে পড়লেন। অমরবাবুকে এরপর আর কেউ এই অঞ্চলে দেখেনি। হেড স্যার সেই রাত্রির কথা কাউকেই বলেননি। কেউ তাঁর কথা বিশ্বাস করবে না, সবাই পাগল ভাববে। আর একবার পাগল ভাবতে শুরু করলে শেষ পর্যন্ত পাগল হতেই হয়। এটা তো তিনি নিজের চোখেই দেখেছেন। শুনছিলেন হুমায়ুন আহমেদের গল্প নিউটনের ভুলসূত্র। গল্পটি শুনতে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পগুলোর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।